আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করে অর্থনীতিতে যখন বিসিএস এর সবগুলো মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, হওয়ার পর পিএসসি কর্তৃক যখন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, এরপরে আমি দেখলাম যে আমার গ্যাজেটে নাম ভুক্ত হয়নি। এবং এর জন্য আমি যখন এর কারণগুলো আইডেন্টিফাই করতে গেলাম, তখন আমি দেখলাম যে আমাকে শুধু নয়, আমার মতো যারা ছিলেন এবং অনেককেই বিভিন্ন নানাবিধ কারণে, যেগুলো কিন্তু স্থূল কারণ, অযৌক্তিক কারণে আমাদেরকে গেজেটভুক্ত করা হয় নাই। তো আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে অ্যাকচুয়ালি আমার বিরুদ্ধে কোনো মামলা, ফৌজদারি কোনো মামলা ছিল না, অথবা এমন কোনো অ্যাক্টিভিটিস আমার ছিল না যার কারণে আমাকে গ্যাজেট থেকে বাদ দেওয়া হবে। কিন্তু তাদের অভিযোগ যেটা ছিল সেটা ছিল যে আমার পরিবারের কোনো সদস্য হয়তো সেই সময়ের বিরোধী দলীয় কোনো রাজনীতির আদর্শের সাথে তাদের কোনো মিল পাওয়া গিয়েছে কিনা, এই সন্দেহে তারা আমাকে হয়তো গ্যাজেটভুক্ত করেনি। এক্ষেত্রে আমি দেখেছি যে আমার বাবা আসলে ছিলেন একজন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এবং একটা মসজিদের ইমাম, এবং উনি যেহেতু একজন ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন, সেই হিসাবে এই সন্দেহে ওনারা হয়তো আমাকে সন্দেহভুক্ত করেছেন যে জামাতের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা হয়তো পাওয়া গিয়েছে। এবং আমরা দেখেছি যে যখন ওরা আমাদের বাসায় ভেরিফিকেশনে এসেছিলেন, তখন উনি কোরআন হাদিসের যে বইগুলো আছে, এই বইগুলো উনি বারবার ঘেটে উনি বলছিলেন যে এগুলো হচ্ছে জঙ্গি বই, অথচ এগুলো ছিল শুধুমাত্র ইসলামিক বই, যেগুলো কিনা ধর্মীয় সাধারণ যে সেন্টিমেন্টগুলো আছে সেগুলোকে ধারণ করে, এর বাইরে কিছুই ছিল না। কিন্তু তারা এই অভিযোগে আমাকে বাদ দিয়েছে বা আমাকে নেতিবাচক রিপোর্ট দিয়েছিল যে আমাদের সাথে বা আমাদের পরিবারের কোনো সদস্য হয়তো এই ধরনের ইসলামিক রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা হয়তো আছে। অথচ একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা গণতান্ত্রিক দেশে কিভাবে একজন মানুষ, তার পরিবার বা তার কোনো আত্মীয় স্বজন, কেউ যদি কোনো ধরনের বিরোধী দলীয় রাজনীতির সাথে যদি সম্পৃক্ততা পাওয়াও যায়, তাকে এই কারণে বিসিএসে গ্যাজেটভুক্ত করা হবে না, এ ধরনের অমানবিক চিন্তা এবং অমানবিক কাজ এটা কোথাও লিখিত আছে কিনা সেটা আমার জানা নেই। আমরা এরপরে যখন আইনি প্রক্রিয়ায় যখন আমরা গিয়েছি, হাইকোর্ট থেকেও কিন্তু আমরা রায় পেয়েছিলাম। হাইকোর্ট আমাদেরকে বলেছে যে আমাদের বকেয়া সহ এবং সিনিয়রিটি সহ আমাদেরকে গেজেটভুক্ত করার জন্য। কিন্তু রাষ্ট্র যেহেতু প্রত্যেকটি কাঠামোতে, প্রত্যেকটি স্ট্রাকচারে এমন সিস্টেম করে রেখেছে যেখানে আইনের শাসন কিন্তু সুপ্রতিষ্ঠিত হচ্ছে না, সেই হিসাবে আমরা দেখেছি যখন হাইকোর্টের রায় পাওয়ার পরও আমাদেরকে আপিল বিভাগ থেকে আবেদন করে আমাদের যে রায়টা আছে, রায়টাকে স্টে করে দেওয়া হয়েছে। এবং যার কারণে আমরা ফাইনালি গত 10 বছরেও আমরা আমাদের সুবিচার পাইনি। সেখানে আমাদেরকে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে কাজ করেনি, পক্ষে কথা বলেনি। আমরা মন্ত্রণালয়, সমস্ত জায়গায় আমরা গিয়েছি, আমরা সচিবালয়ের দ্বারে গিয়েছি, কিন্তু আমরা কোনো আমাদের ন্যায্য যে দাবি, যে অধিকার, সেটা আমরা পাইনি। আজকে আমরা অবশেষে অনেক দিন পরে, যখন সারা দেশে যখন বৈষম্যের বিরুদ্ধে যখন কথা উঠেছে, সবাই যখন অধিকারের কথা বলেছে, সেই জায়গায় আমরা এখন অবশেষে নিজেদেরকে দেখেছি, নিজেদেরকে গেজেটভুক্ত হতে দেখেছি। এবং এই দিক থেকে আমরা নিজেদেরকে খুব আনন্দিত এই জন্য মনে হচ্ছে যে আমরা অবশেষে আমাদের হয়তো ন্যায়ের যে সুবিচার সেটা আমরা পেয়েছি। তবে এখানেও কিছু বিষয় আছে, যেমন হাইকোর্ট থেকে আমাদেরকে বলেছে যে বকেয়া যে বিষয়গুলো আছে সেগুলো যেন দেওয়া হয়, কিন্তু গেজেটে আমাদের এই বিষয়টা আবার উল্লেখ করা হয়নি। আমরা চাই যে আমাদেরকে, যেহেতু এতদিনের যে নির্যাতন, নিষ্পেষণ, তার বিপরীতে যে আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম, সেই ক্ষতিপূরণ হয়তো যদি নাও পাই, কিন্তু বকেয়া যেটা আছে, যেটা আমাদের আইনত অধিকার, সেটা যেন আমাদেরকে দেওয়া হয়, সে বিষয়টা আমরা মনে করব যে আমাদের জনপ্রশাসন সেটা আমাদেরকে বিবেচনায় নিবে। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা যেহেতু একটা সরকার যদি গণতন্ত্রকে যদি বিশ্বাস না করে বা ভোটের রাজনীতিকে যদি বিশ্বাস না করে, তাহলে সে এমন সিস্টেম দাঁড় করায় যেখানে কিনা মেধা আসতে পারে না। কারণ মেধা যখন এগিয়ে আসবে, তখন গণতন্ত্রের বিভিন্ন অগণতান্ত্রিক যে কাজগুলো আছে এগুলোকে হয়তো তারা প্রশ্ন করতে পারে। এই জন্য মেধার সমস্ত জায়গাগুলোতে ওরা আটকে দিতে চায়। আপনি দেখেছেন যে কোটার মতো যে জায়গাগুলো ওনারা রেখেছে, যাতে মেধা শক্তি যেন না আসতে পারে, সেই জন্য কিন্তু এই স্ট্রাকচারটা ওরা দাঁড় করিয়েছিল। ঠিক এমনই একটি স্ট্রাকচার যেটা কিন্তু অনেক আগ থেকে, অর্থাৎ গত 15-16 বছর ধরে চলে আসছে, সেটা হচ্ছে ভেরিফিকেশনের মতো একটা স্থূল একটা বিষয়, যেখানে কিনা সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়ে মেধাবীদেরকে আটকে রাখার জন্য একটা পথ তারা আবিষ্কার করেছিল। এবং এই পথে হাজার হাজার মেধাবী, যারা মেধার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে, তাদেরকে তারা আটকে দেওয়ার জন্য সেই রাস্তাগুলো তারা আসলে তৈরি করেছিল। রাষ্ট্র
একটা রাষ্ট্র অথবা যে কোনো একটা কাঠামো, যে কোনো একটা সিস্টেম যদি আপনি তৈরি করতে চান, সেখানে মেধাকে আপনাকে প্রায়োরিটি দিতেই হবে। মেধা যদি না আসে, সেই সিস্টেমটা যে কোনো সময় কলাপস করতে পারে। এজন্য মেধাকে বিবেচনায় যখন নেওয়া হবে, কনসিডার যখন করা হবে, সেখানে রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক সম্পৃক্ততা অথবা রাজনৈতিক কোনো রিলেশন যদি বিবেচনা করা হয়, তখন মেধার মতো যে মূল্যবান জিনিস, এটাকে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করছেন। এজন্য মেধার প্রশ্নে আসলে কোনো মতেই আপত্তি করা যাবে না। মেধার প্রশ্নে শুধু মেধাকেই মূল্যায়ন দিতে হবে এবং মেধার প্রশ্নে কখনোই রাজনীতির সংমিশ্রণ এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না।